Very much. Assalamu alaikum. Honorable Chief Guest, Mr. Architect Yafish Osman, State Minister, Ministry of Science and Information and Communication Technology. Special guest, Ambassador Retired Mohammad Zamir, Chief Information Commissioner, Information Commission Bangladesh. Ms. Luna Shamsuddoha, President BWIT, and keynote speaker, Professor Dr. Suraya Parveen, Chairman of the Department of Computer Science and Engineering, University of Dhaka, and Vice President, Bangladesh BWIT. উপস্থিত সুধীবৃন্দ, BWIT সকল সদস্য, সংবাদ পত্রের যে সকল ব্যক্তিরা এখানে প্রস্তুত, আমি সবাইকে আসসালামু আলাইকুম জানাই। আজকের এই BWIT আয়োজিত এই সেমিনারে আমি আসতে পেরে খুবই খুশি হয়েছি। আমাদের কিনোট স্পিকার ডক্টর সুরাইয়া যা বলেছেন আমাদের সমাজের ব্যাপারে, এটা কিন্তু আমাদের সমাজেই খালি নেই, এটা সমগ্র পৃথিবীতেই এটা কিন্তু প্রযোজ্য কম বেশি করে। আমাদের আশেপাশের দেশগুলোতে এটা তো বটেই, আর আমাদের দেশে যেহেতু আমাদের পপুলেশন এত বেশি, সেজন্য এটা চোখেও পড়ে অনেক বেশি। আমরা অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু মাঝখানে অনেকখানি ফাঁকা রয়ে গেছে। আমার যেরকম আমি বলবো আমাদের স্তর আছে, যেমন আমাদের সমাজে আমার যেখানে জন্ম, যেমন আমার যেখানে বড় হয়েছি, সেখানে এ সকল তথ্যগুলো অতটা প্রযোজ্য না। কারণ আমার জন্মের পর থেকেই আমি শুনে এসেছি। আমার বাবা যখন সাগর পাড়ি দিয়ে আমেরিকায় গেলেন হার্ভার্ডে পড়াশোনা করতে, ওনার সঙ্গে একজন মহিলা গিয়েছিলেন সে সময়, ডক্টর আমিনা রহমান। উনি হচ্ছেন আমার সামনে বসা ভাইস চ্যান্সেলর অফ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ওমর রহমানের মা। সেই সময় 1945 দ্বিতীয় মহাযুদ্ধের সময়, ওই সময় যাওয়া একজন মহিলার আমাদের বাংলাদেশ থেকে গিয়েছিলেন। পরবর্তী ক্রমে অনেকেই এরকম গেছে, অল্প সংখ্যাটা অনেক অল্প, কিন্তু আমাদের মাঝখানে এনারা আছেন, এনারা আমাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন, বড় হয়েছি তাদের মাঝখানে। সুতরাং আমি আরেকটা জিনিস বলবো, যখন বুয়েটে ভর্তি হই তখন আমার ইয়ারে আমরা মাত্র 4 জন মেয়ে ছিলাম এই ডিপার্টমেন্ট প্রথমে যখন আরম্ভ হয় সেই সময় একজন মহিলা ছিল, এবং দ্বিতীয় বছরে 2 জন, তারপরে কেউ ছিলেন না। ওটা ছিল আমাদের আর্কিটেক্ট মিনিস্টার সাহেবের ব্যাচ, ওখানে কোনো মহিলা ছিলেন না। তারপর থেকে 2 জন 1 জন করে এখন আমি দেখেছি, তারপর থেকে দেখেছি যে এখন মহিলাদের সংখ্যা বেশি, 50%, 54% মেয়েরাই পড়ে এই ডিপার্টমেন্টে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আর্কিটেকচার ফ্যাকাল্টিতে। আস্তে আস্তে সব জায়গাতেই মেয়েদের প্রাধান্য পাচ্ছে, কিন্তু ডক্টর সুরাইয়া যেটা বললেন যে সব জায়গাতেই পার্সেন্টেজ খুবই কম, যেমন টিচার বলেন, আইটিতে, সব জায়গায় কিন্তু তাদের প্রেজেন্সটা বোঝা যাচ্ছে না। যদিও তারা বেশি করে পড়াশোনা করছে, একইভাবে তাদের যোগ্যতা দেখাচ্ছে, কিন্তু কোথায় যেন তারা মাঝখানে এসে হারিয়ে যাচ্ছে। তো এটাই আমাদের সমাজের যেটা দুর্দশাটা, এটা এখানেই ধরা পড়ে। তো এটা আমাদেরকে অতিক্রম করতে হবে। আস্তে আস্তে
আমাদের নিজেদের সমাজে আমরা কিভাবে নিজেদের ছেলেপেলেদের মানুষ করছি এটার উপরেই নির্ভর করে। কি অ্যাটিটিউড তাদের মধ্যে আমরা দিচ্ছি, কিভাবে বোঝাচ্ছি, সেটাই যদি আমরা আস্তে আস্তে আমার নিজেদের পরিবর্তন আনতে পারি তাহলেই কিন্তু এই সমাজে পরিবর্তনটা আসবে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই নতুন প্রচেষ্টার জন্য, বিডব্লিউআইটি সকল সদস্যদের, এবং আপনাদের সহযোগিতা আমরা সর্বদাই দিতে থাকবো। এবং বাংলাদেশের এই আমরা এই যে কজন মহিলা এমপি হয়েছি এবারই সবচেয়ে বৃহত্তম, কারণ বৃহৎ সংখ্যায় অপোজিশন এবং আমাদের সরকারের মধ্যে আমরা 19 জন মহিলা। সেক্ষেত্রে ভবিষ্যতে এটা আরো বাড়বে, কারণ মহিলাদের এটা কোটা হিসেবে না, এটা এমনি তারা চলে আসবে আর কি। তো এই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Please allow me to introduce our another special guest, Ambassador Richard Mohammad Zamir. He is the Chief Information Commissioner in the Information Commission Bangladesh. Mohammad Zamir is a former career diplomat who has worked as ambassador in various countries in Europe, also as permanent representative to the Economic and Social Commission for Asia and the Pacific, FAO, World Food Programme, International Fund for Agriculture Development, European Communities, and also as Secretary in the Ministry of Foreign Affairs. Educated in Dhaka, where he specialized in literature and law, he also studied Arabic and international relations at the British Middle East Center for Arabic Studies in Shemlan, Lebanon. International humanitarian law in Geneva, Switzerland, peace and conflict studies in Uppsala, Sweden. During his association with diplomacy for nearly 34 years, he served in diplomatic assignments in Beirut, Cairo, Tehran, Tripoli, Ottawa, Bangkok, London, Jeddah, Rome, and Brussels. He contributed articles and literacy pieces on a regular basis on various Bangladeshi newspapers and foreign journals. He has also been involved with civil society associated with monitoring corruption, good governance, water management, and the application of renewable energy. He has several publications to his name. Ladies and gentlemen, Ambassador Mohammad Zamir. Assalamualaikum. Honorable Chairperson, Chief Guest, and distinguished ladies and gentlemen present here. I feel a little embarrassed. I think much more has been said about me than I deserve. So thank you very much. আজকে সবাই যেটা করেছে আমি সেটাও করব, সেটা হচ্ছে যে আজকে শ্রদ্ধা নিবেদন করে, এটা ভাষার মাস এবং ভাষা আন্দোলন হয়েছে, এখানে অনেকে শহীদ হয়েছিলেন, তাদেরকে তাদের স্মৃতির স্মরণ করে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমি ছোট কিছু কয়েকটা কথা বলবো। I have been hearing Dr. Suraya Pavel with great attention, and I have noted some of the important points she has raised. And before I start saying anything else, may I make a small suggestion? This is of course to Luna. To underline the fact that this is for women, Bangladesh Women for Information Technology, it might have been better if your logo had B and I and T in black and W in red. Then the focus would be on the letter W, so that would have indicated and stressed and reaffirmed the fact that it is women who are being discussed here. This is just a suggestion.
take it or make it BIT. Well, BIT would create some sort of a problem with regard to another institution. But I'll also note the fact that we are here to discuss really information technology. We have brought up certain matters. আমি ইংরেজিতে বলছি কেন আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিদেশি রয়েছেন, so that they can understand English, and that's easier for them. We have to remember that in the Quran and also in the Hadith, the equality of women with men have been stressed more than once, to the point where in the Hadith in Sahih al-Bukhari it is noted that the keys to paradise does not lie with the father but under the feet of the mother. That is one way of stressing that you have to be respectful to women. And I still remember, on my personal note, I remember that when my elder sister, she was studying medicine, and this was 1952, and someone came and wanted to send a proposal that he wanted to marry her. And my father's observation was very clear. The gentleman who had brought the paigam was the father of the present chairman of the executive chairman of BOI, Dr. Samant, his father, Gunishai. And my father said, well, my daughter is in the first year of medicine. Now, if he is willing to permit her to finish her medical studies, which will finish in 5 years' time, then he can marry her. And the gentleman was a doctor. So he said, well, I will wait for 5 years, but we can still get married and she can continue her education. But that was the first step taken by my father. And later, of course, my sister pursued her career. She went to Johns Hopkins and then retired. She just retired recently. She was chief consultant for the liver cancer unit of the King's College Hospital in Denmark Hill in London. And she has published 17 papers in Lancet, in the British Medical Journal. And she has, I'm saying this as a personal note, she had 3 daughters. And the youngest, who has done a PhD in genetic engineering, is now a professor in London University. And she is on a team with 4 other Nobel Prize winners doing research in genetic engineering. Now, the 2 other daughters, one is an MBA. I'm saying this because I don't have any daughters, unfortunately. So I've had the pleasure of receiving daughters-in-laws. And the general rule is that if my daughter-in-law says anything, my son keeps quiet in front of me. And she wins. That's the standard practice. Now, we are here and I have been asked to refer to RTI and how RTI as a process is involved and associated not only with information technology, how it can and should facilitate empowerment. Empowerment in the context of not just gender empowerment, but empowerment in the context of ensuring that, as the distinguished lady on my left said, so that aspirations are not lost, as has been described in the Masnavi. But then again, in Surah Yasin, there is a reference in one ayat which says, Ja'ala lakum min ash-shajar al-akhdar naran fiza antum min atokidun. Now, I'm an Arabist, as you have heard and I've written on the Quran and I've written on various other issues. And Ja'ala has come to you, lakum to you, min ash-shajar al-akhdar. Someone is asking, God is saying, do you know how I exist, how I am with you? How will you find me? So he says, I have come to you. Shajara is the tree, the shrubs, al-akhdar, the green shrubs and trees. I'm all around you. You look for me and you'll find me in the leaves of the plant, which has the nar in it. Nar is fire.